স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। এবছরই মধ্য আয়ের দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ। জুলাইয়ে এ বিষয়ে বিশ্বব্যাংক থেকে আসতে পারে ঘোষণা। তবে মাথাপিছু আয় কম থাকায় আপাতত নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে বিবেচিত হবে বাংলাদেশ। মাথাপিছু আয়, অর্থনৈতিক ভঙ্গুরতা আর সামাজিক সূচকে উন্নতির বিচারে স্বল্পোন্নত, উন্নয়নশীল আর উন্নত অর্থনীতির দেশের তালিকা করে জাতিসংঘ। প্রতি বছর কোনো দেশকে এতে অন্তর্ভুক্ত করার পর ৬ বছর পর্যবেক্ষণ চলে তা কতটা টেকসই হলো তা নিয়ে। জাতিসংঘের ২০১৫ সালের তালিকায় না থাকায় ২০২১ সাল নাগাদ উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিলছে না বাংলাদেশের। তবে বিশ্বব্যাংকের মাথাপিছু আয়ের মানদণ্ডে এবছরই মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছে বাংলাদেশ। মধ্য আয়ের পথের যেই যাত্রাটা, সেই যাত্রার শুরু যে হলো, সেটার একটি পরিসংখ্যানগত স্বীকৃতি আমরা এই বছর আশা করতে পারি। শুধুমাত্র মাথাপিছু আয়ের বিচারে নিম্ন, মধ্য আর উচ্চ আয়ের দেশের তালিকা করে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক সংস্থাটির সবশেষ হিসেবটা এরকম। মাথাপিছু আয় 0 থেকে $১,০৪৫ নিচে থাকলে দেশটি নিম্ন আয়ের। মাথাপিছু আয় $১,০৪৫ থেকে $১২,৭৪৬ হলে মধ্য আয়ের দেশ, আর এর উপরে হলে উচ্চ আয়ের দেশ। বিদায়ী অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $১,০৯৭। আগামীতে মাথাপিছু আয়ের মানদণ্ড বাড়লেও মধ্য আয়ের দেশ হচ্ছে বাংলাদেশ। এই বছর যখন ক্লাসিফিকেশনটা করা হবে, তখন হয়তো এই $১,০৪৫ কিছুটা বাড়বে, বেড়ে হয়তো ১,০৫৫ বা ১,০৬০ খুব বেশি হলে হতে পারে। কিন্তু আমাদের আয় $১,১০০ ছাড়িয়ে যাচ্ছে। কাজে আমরা আশা করতে পারি যে এই বছর যখন WDI রিপোর্টটা বের হবে, সেখানে বাংলাদেশ লো ইনকাম কান্ট্রির লিস্ট থেকে বেরিয়ে লো মিডল ইনকাম কান্ট্রির লিস্টে অন্তর্ভুক্ত হবে। তবে মাথাপিছু আয় $৪,১২৫ নিচে হওয়ায় ২০২১ সাল পর্যন্ত নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবেই বিবেচিত হবে বাংলাদেশ। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে চলমান অবরোধ সত্ত্বেও চলতি অর্থ বছর ৭% জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য বিদেশি সংস্থাগুলোর পূর্বাভাস সঠিক হবে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে কমিশন মিট দ্য প্রেস অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। কারেন্ট ট্রেন্ড যখন দেখি, এটা যে মোমেন্টাম কোথায় নিয়ে যাবে, এগুলো যখন আমরা পর্যবেক্ষণ করি, তখন আমরা বুঝতে পারি যে ইট উইল বি মোর দ্যান 6.5 এটা। এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওনারাও বলছে এটা 6.3, 6 কেবল 6.3, কেবল 6, এটা এরকম বলে তারা বলছে। সুতরাং এটা আমরা যদি এখন যেভাবে চলছে আমাদের এই গ্রোথ ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ এটা 7% না হওয়ার কারণ। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। স্বাগত জাহিদ হোসেন। প্রথমেই জানতে চাইব, মধ্য আয়ের দেশ এটার আসলে অর্থনৈতিক তর্জমাটা কি, এটা আমরা কি বুঝবো? এটার তর্জমাটা হলো যে আমাদের মাথাপিছু আয়, যেখানে আমাদের জাতীয় উৎপাদন আর বৈদেশিক সূত্র থেকে যে আয়গুলি আমরা পাচ্ছি, তার মধ্যে বৃহত্তম হচ্ছে রেমিটেন্স। এগুলো সব যোগ করে যে মাথাপিছু আয়ের হিসাব, সেটা যদি ১,০৪৫-এর বেশি হয়, তাহলে মধ্যম আয়ের দেশের লিস্টে ওই দেশটাকে অন্তর্ভুক্ত করা হয়। জাহিদ হোসেন, মধ্যম আয়ের দেশ হওয়ার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্থনৈতিকভাবে কোনো সুবিধা অথবা অসুবিধা অথবা প্রতিযোগিতায় ভিন্নতা আসবে কিনা? সেইটা শুধুমাত্র ওই লিস্টে অন্তর্ভুক্ত হলে হবে না, কারণ ১,০৪৬ যদি আপনার মাথাপিছু আয় হয়, তাহলে তো আপনি মধ্য আয়ের দেশের যাত্রা শুরু করলেন, সেই স্বীকৃতিটা পেলেন। কিন্তু ১,০৪৬ বা $১,১১০০ এটা তো খুব বেশি উচ্চ পর্যায়ের আয় না, এটা তো অনেক লো ইনকাম। কাজে এটা যদি আমরা মধ্য আয়ের দেশে পৌঁছাতে পারি, যেটা $৪,০০০ কাছাকাছি, তাহলে কিন্তু অর্থনীতি যে একটা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এবং আন্তর্জাতিক বাজার থেকে অর্থ সংগ্রহের ক্ষেত্রে অনেক অ্যাক্সেস পাওয়া যায়। ১৫ থেকে শুরু হয়ে ২১ পর্যন্ত আমরা জানছি যে এক ধরনের পর্যবেক্ষণের মধ্যে থাকবে। এই পর্যবেক্ষণকালীন সময়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে রোডম্যাপটা কীরকম হওয়া উচিত মনে হয় আপনার?
না, পর্যবেক্ষণ যেটা আপনি বলছেন সেটা কিন্তু অন্য একটা ক্লাসিফিকেশন। এই যে এলডিসি, যে লেস ডেভেলপড কান্ট্রিজ বা উন্নয়নশীল দেশ বা ডেভেলপড কান্ট্রিজ, এই ক্লাসিফিকেশনটা করে ইউনাইটেড নেশনস। সেখানে শুধু আয়ের ভিত্তিতে ওটা করা হয় না, সেখানে আরো মানব উন্নয়ন সূচকও ধরা হয়, ভালনারেবিলিটি সূচকও ধরা হয়। কাজে সেখানে তারা পর্যবেক্ষণ করতে থাকে কয়েক বছর ধরে। বিশ্বব্যাংক যেটা করে শুধুমাত্র মাথাপিছু আয়ের ভিত্তিতে, এবং সেটা করা হয় ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটর। প্রতি বছর জুলাই মাসে যে রিপোর্টটা বের হয় সেখানে এই লিস্টটা দেওয়া হয়, এবং সেটা আগের বছরের মাথা পিছু আয়ের ভিত্তিতে করা হয়। এখানে আর কোনো পর্যবেক্ষণের জন্য কোনো সময় রাখা হয় না। আমরা আজকে দেখেছি যে পরিকল্পনা মন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে আগামী বছরের জিডিপি 7% বেশি হবে। এই বিষয়টি নিয়ে আমরা জানি যে বিভিন্ন যে দাতা সংস্থা এবং আমাদের বাংলাদেশ সরকার, তাদের মধ্যে মতদ্বৈততা আছে। আপনাদের প্রজেকশন কি? আমরা গত অক্টোবর নভেম্বর মাসে যে প্রজেকশনটা করেছিলাম অর্থবছর 15-র জন্য, সেখানে হিসাবটা ছিল 6.2%, এবং আইএমএফ এর হিসাবও একই ধরনের ছিল। 7% উঠতে হলে যেই পরিমাণ বিনিয়োগের দরকার, সেই পরিমাণ বিনিয়োগের পরিবেশ আছে বলে আমার মনে হয় না এখন বর্তমানে। কাজেই 7% অর্জন করাটা অসম্ভব হবে না, কিন্তু কষ্টকর হবে। জাহিদ হোসেন, আমরা একটু পরিবেশটা বিস্তারিত জানবো, যে এটা কি আমরা যে এই রাজনৈতিক পরিবেশ নাকি অর্থনৈতিক পরিবেশ, আস্থার পরিবেশ, কোন জিনিসটা বেশি জরুরি? সব মিলে। তবে রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের জন্য একটি পূর্ব শর্ত। এছাড়া আমাদের কিছু কাঠামোগত সমস্যা আছে, যেমন ধরেন জমির সমস্যা, গ্যাসের সমস্যা, বিদ্যুৎ, পরিবহন খাতে, বন্দরের ক্ষেত্রে এই ধরনের কিছু কাঠামোগত সমস্যার কারণে বিনিয়োগ পরিবেশটা ঠিক গড়ে ওঠে নাই, এবং এর জন্য কিছু উদ্যোগও নেওয়া হয়েছে। সেখানে কিছু যেমন ধরেন অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা, এই ধরনের অর্থনৈতিক অঞ্চল যদি স্থাপিত হয় তাহলে কিন্তু বিনিয়োগের পরিবেশটা সুরক্ষিত থাকে, সেখানে তখন খুঁটিনাটি অস্থিতিশীলতা আর এফেক্ট করে না। জাহিদ হোসেন, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।